আজকে আমাদের বলার বিষয়টা হচ্ছে ভালো আছি থাকবো। তো সত্যি যখন আমরা কারোর সঙ্গে কেউ দেখা করি বা দেখা হয়, আমাদের এটা সারা দুনিয়া জুড়েই বলে ভালো আছো। এই যে ভালো আছো যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি, তখন শুধু জানতে চাই না তার শরীরটা ঠিক আছে কিনা, আমরা জানতে চাই তার মন ঠিক আছে কিনা, তার সামাজিক ব্যাপার স্যাপারগুলো, কাজকর্মগুলো ঠিক হচ্ছে কিনা, কাজের জায়গাটা ঠিক আছে কিনা। আর তার সঙ্গে শুধু একা তিনি নন, তার চারপাশে যারা আছেন, তার যে পরিবার, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, কিংবা তার বন্ধু বান্ধব, মানে তিনি সবাইকে নিয়ে ভালো আছেন কিনা। তো এই যে ভালো থাকা, এটা খুব মানে আমি আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আপনারা যদি কখনো বিলেত আমেরিকায় গিয়ে রাস্তায় হাঁটেন, বিশেষ করে আমেরিকাতে এটা একটা অভ্যেস, পাশের থেকে লোক যেতে যেতে বলে হাউ ডু ইউ ডু। তারা জানার জন্য খুব একটা আগ্রহী নয়, কিন্তু এটা একটা লব্জের মতো বলে যেতে হয়। আমরাও হয়তো অনেক সময় সেরকমভাবেই বলি ভালো আছো, বলে হয়তো শুনলামই না, চলে গেলাম। কিন্তু সত্যি শুনতে চাইলে আমাদের এই সব কথাগুলো জানতে হয়। আর তাহলে ভালো আছো, এই যে ভালো থাকার ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট বলেই মানতে হয়। তো এই যে খুব একটা জরুরি জায়গা ভালো থাকা, মানে আমরা ভালো নেই, আমরা ভালো থাকি না, তার জন্যে ভালো থাকার সংবাদ নিতে হয়, আদান প্রদান করতে হয়। সেই জায়গাটা নিয়ে আমার একটু কথা আজকে। তো আমি এই যে ভালো থাকার এই জায়গাটাকে বুঝতে গেলে আমাদের সুখ আনন্দ এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। আমরা যেটাকে সুখ বলি সেটা হচ্ছে প্লেজার, দুটো আলাদা করা হয়েছে। আমরা যদিও সুখটাই বলি বা আনন্দটাই বলি, আনন্দ বলতে গেলে আমরা দুটোকেই বোঝাই, সুখও বোঝাই, আনন্দটাও বোঝাই। তো এইটা কিন্তু সত্যি সত্যি আমাদের এই যে আমরা ভালো কি করে থাকবো, বা আমরা সুখে কি করে থাকবো, আমরা কি করে আনন্দে থাকবো, এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা কিন্তু হাজার হাজার বছরের, মানে আমাদের বহু আগের সময় থেকে আমরা যদি ধরি, তাহলে মানুষ ভেবেছে, তারা কিন্তু ডেফিনেটলি বড় বড় দার্শনিক কিংবা যারা ধর্মের প্রচারক বা ধর্ম নিয়ে যারা ভাবনা চিন্তা করেছেন, ধর্মের যারা ব্যাপারটাকে সামনে রেখেছেন, তারা এই ভালো লাগার ব্যাপারটা নিয়ে, ভালো থাকার ব্যাপারটা নিয়ে তারা এই সুখ এবং আনন্দের কথা বলেছেন এবং তার সন্ধানগুলো দেওয়ার চেষ্টা করেছেন। আমরা ফিরে যাই আমাদের কাছে যা রেকর্ডস, তাতে বেদান্ত একটা যে জিনিসটা আমাদের বেদের পরের যে অংশটা, সেখানে আনন্দ নিয়ে আলোচনা আছে, কথা আছে, কিভাবে আনন্দের কাছে পৌঁছানো যাবে সেইগুলো বলা হয়েছে। তাতে ভীষণভাবেই প্রভাবিত ছিলেন গৌতম বুদ্ধ, তারই মানে বেদান্তরই প্রায় সমসাময়িক তিনি। তো সেই সময় তিনিও এই কথাগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, বলেন কি করলে ভালো থাকা যাবে, ক্ষমার কথা বলেন, লোকের ভালো করার কথা বলেন, অহিংসার কথা বলেন। গৌতম বুদ্ধের পরে এলেন, তার 200 বছর পরে পাশ্চাত্যে এলেন অ্যারিস্টটল প্রথম, যিনি এই ভালো, মানে সুখ আনন্দ এগুলোকে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলেন। উনি যেটা বললেন, দুটো কথা। একটা বললেন যে ভালো বলতে আমরা যখন ভালো বলি তখন আসলে দুরকম ভালো। একটাকে উনি বললেন ফিল গুড, মানে আমার বেশ ভালো লাগছে আর কি। আর একটা হচ্ছে রিয়েল গুড। এই যে দুটো আলাদা, দুটো গুডের মধ্যেই তফাৎ রয়েছে, একটা ফিল গুড, একটা রিয়েল গুড। এই কথাটা উনি বললেন বোঝাতে যে একটা সুখ, একটা প্লেজার আর একটা হ্যাপিনেস। উনি উদাহরণও দিলেন যে আমরা যদি টাকা পয়সা পাই বা ভালো খাবারটা পাই, সেটা হচ্ছে ফিল গুড। আর যদি বন্ধুত্ব হয়, যদি আমার ভালোবাসা হয়, সেগুলো হচ্ছে রিয়েল গুড। আরও একটা কথা উনি বললেন যে এই যে উনি একটা শব্দ ব্যবহার করলেন, যেটা আমরা জানি এখন, সেটা কেউ কেউ ব্যবহারও করেন, ইউডেমোনিয়া। এই ইউডেমোনিয়া হচ্ছে যে তার বক্তব্য ছিল যে একটা মানুষ যখন তার শিক্ষা, তার যোগ্যতা, তার সাফল্য, এইগুলো মধ্যে দিয়ে পরিপূর্ণতার জায়গায় পৌঁছয়, মানে তার মনে হবে তিনি একদম পরিপূর্ণ হলেন, সেই জায়গাটায় পৌঁছতে পারলে উনি যেটা বললেন সেই ইউডেমোনিয়া স্টেজে পৌঁছানো যায়, মানে সেটাই আনন্দের জায়গা। তো আমি এটাকে আর বিস্তারিত জায়গায় যাচ্ছি না, কারণ উনি আবার প্রভাবিত করেছিলেন আমাদের একজন মনোবিদকে, তার নাম আব্রাহাম মাসলো। তিনি আমাদের চাহিদাগুলোকে দেখান, কীরকম চাহিদা পূরণ হলে যে তৃপ্তি হয়, তাতে যে ভালো লাগার জায়গা আসে, এগুলো উনি বলেছেন। আমি সেটা যাচ্ছি না, আমি শুধু বলছি যে আমাদের এই যে বিষয়টা, যেটা নিয়ে আগে মানে ধর্মের লোকেরা এবং দার্শনিকরা ভাবনা চিন্তা করতেন, সেই ভাবনা চিন্তার থেকে সত্যি সত্যি বিজ্ঞানীরা ব্যাপারটা নিয়ে ভাবছেন, মনোবিদরা ব্যাপারটা নিয়ে ভাবছেন, মনোচিকিৎসকরা ভাবছেন। এই ঘটনাটা কিন্তু বেশি দিন আগে ঘটেনি। এটা ধরা যাক গত 50, 60, 100 বছরের মতো সময় ধরে ঠিক মানে যেটা বিজ্ঞানীরা করেন, একটা এক্সপেরিমেন্ট করেন,
একটা বিষয় নিয়ে পর্যবেক্ষণ করে চলেন, তার থেকে নোট করেন, যেরকমভাবে হয় আর কি। জাস্ট আমার মনে হলো, আমার বিশ্বাস, আমি ভেবেছি, আমি দুজনকে দেখেছিলাম, এরকম বললে বিজ্ঞানের কথা বলা হয় না। তো সেই কাজগুলো হয়েছে। এবং আজকে 1999 সালে আমাদের যেটা মনস্তত্ত্ব, তার সব থেকে নবীনতম শাখা যেটা, সেটাকে বলা হয় পজিটিভ সাইকোলজি। এই পজিটিভ সাইকোলজি, এই শাখাটা তৈরিই হয়েছে মানুষের আনন্দ নিয়ে আলোচনা করার জন্যে, ভাবার জন্যে, গবেষণার জন্যে। এবং ওরা যে যে জিনিসগুলো দেখিয়েছেন সেগুলো খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন কি করে ভালো থাকা যাবে। ভালো থাকার কথা বললেই আমরা প্রথমে বলি টাকা পয়সা হলে ভালো থাকা যায়। সত্যি সত্যি টাকা না থাকলে তো ভালো থাকা যায় না। যার পেট ভরছে না, যার ইচ্ছে মতো জিনিসটা কিনতে পারছে না, তার তো ভালো থাকার কথা নয়। কিন্তু ধরা যাক যদি সে অনেক টাকা পায়, টাকা পেলো, তারপরে অনেকটা টাকা জমানোও হলো, তারপরেও যদি টাকা আসে, তাহলে কি তার ভালো লাগছে? মানে যে পরিমাণ আমার টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে কি আমার দ্বিগুণ আনন্দ হবে? মানে একটা সময়ের পরে সেটা হয় না। সেটা ওরা দেখালেন যে টাকা রোজগার করতে করতে বা অর্থ রোজগার করতে করতে, সম্পত্তি করতে করতে একটা সময় গিয়ে সেগুলো বাড়লে আনন্দ হয়, বাড়ে নিশ্চয়ই, কিন্তু সে বাড়াটা প্রপোর্শনেটলি হয় না, এবং একটা সময় গিয়ে সেটা থেমে যায়। তখন সেটা ব্যাংকের একটা হিসেব, মানে সেটা যে খুব একটা আনন্দ দিচ্ছে। এ মাসে আমার 1.5 লক্ষ টাকা ইনকাম হয়েছিল, গত মাসে আমার হয়েছিল 1,60,000 টাকা, তাতে যে খুব একটা তফাৎ, আমি এই টাকাটা খুব কম টাকা বললাম, এটা কোটিতে যদি হিসেব করা যায়। তো সেরকম যদি হয় তাহলে ভালো লাগার সঙ্গে ভালো মানে বা এই আনন্দের সঙ্গে টাকাটাকে সরাসরি যুক্ত করা যাবে না। কারণ আমি যেটা বললাম, ওই বাড়তি টাকাটা, বাড়তি সুখ যেটা দেবে সেটা প্রপোর্শনেট নয়। তো তাহলে কি? কারণ টাকা তো আমাদের সত্যি সত্যি আমাদের সম্পদ বাড়াতে সাহায্য করে, আমাদের নিরাপত্তা দেয়। টাকা দিয়ে ভালোবাসাও বোধহয় কেনা যায়। এবং ইনফ্যাক্ট অনেকেই বলেন যেটা আর কি, মানে যারা এইসব নিয়ে কাজ করেন, যে একজন মহিলা যদি কাউকে পছন্দ করেন, কোনো পুরুষকে, তার মাসেলের থেকে পকেটের মানে ওজনটা বেশি করে দেখা হয়, মানে কোনটা বেশি। তো এই টাকার একটা ভ্যালু আছে, এটা তো কোনো সন্দেহ নেই। টাকাতে সত্যি সত্যি অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ওই যে বললাম একটা সময়ের পরে সেগুলো আর খুব একটা কাজে লাগে না। তাহলে কি লাগে সেইটা বলছেন ওরা, যে গবেষণা হয়েছে তাতে বলছেন যে যারা এখানে একটা কথা বলার আছে, যে টাকাটা রোজগার করা, মানে অনেক টাকা করব, এইটা দেখা গেছে যারা আবার খুব হাসি খুশি, যারা এমনি আনন্দে থাকে, আনন্দের অনেকটা কিন্তু আমরা জেনেটিক্যালি পাই। এটা আমাদের যারা কাজ করেছেন তারাও দেখিয়েছেন। বাবা মা হাসি খুশি থাকলে ছেলে মেয়েও হয়। মানে যদি আজকে কেউ আমরা ভালো না থাকি, তাহলে ধরে নিতে হবে আমরা বাবা মারাও হয়তো ভালো ছিলেন না। তো সেইটা যেমন জায়গা, তেমনি সত্যি সত্যি পরিবেশের একটা জায়গা রয়েছে। পরিবেশটা কেমন? আমি একটা এমন পরিবেশে বড় হচ্ছি যেখানে স্বভাবতই মানে খুশি লাগার লোকের সংখ্যা বেশি, আর আমি একটা পরিবেশে বড় হচ্ছি যেখানে সবাই খুব ডিপ্রেস, সবাই খুব মন টন খারাপ, খুব নেগেটিভ। তো এইটাও এই অবস্থান ভেদে, এই পরিস্থিতি ভেদে কিন্তু আমার আনন্দ বেশি কম হওয়ার জায়গাটা হবে। তো যারা আনন্দে থাকে, যারা হাসি খুশি, যারা মজায় থাকে, ভালো লাগে, তাদের মধ্যে আবার টাকা পয়সা রোজগারের ইচ্ছেটা কম। মানে তারা অত খাটতে হবে, অনেক টাকা আনতে হবে, এরকম কথা তারা ভাবেন। এটাও খুব ইন্টারেস্টিং জায়গা। এবং টাকা জমানোর নেশাও তাদের মধ্যে হয় না। ইনফ্যাক্ট টাকা জমানোর নেশাটা কিন্তু ইটসেলফ একটা সমস্যার জায়গা। মানে আমরা যেটাকে বলি না, যে আমি জমিয়েই যাচ্ছি, তো সেইটা কিন্তু আবার এক ধরনের, আপনি বলতে পারেন যে মানসিক অসুস্থতা। মানে আমার একটা জিনিসকে, মানে ওই টাকা জমানো আর ওই পুরনো আইসক্রিমের কাপ জমানো খুব একটা তফাৎ কিন্তু ব্যাপার নেই। তো এইটা একটা, আমি ওই জায়গাটা বিস্তারিতভাবে যাচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে টাকা আমাদের যে আনন্দ দেয়, অনেক টাকা, সেটার স্থায়িত্ব কিন্তু খুব বেশি দিন নয়। মানে আমি বললাম যে টাকাটা পেলাম, তাহলে আমার একটা ইচ্ছে করলো, যেমন আমাদের আগে শুনছিলাম আইফোন কিনবো, আচ্ছা আইফোনটা কেনা হয়েছে, একটা iWatchও হয়ে গেছে, আমার একটা খুব দামি গাড়ি কেনার ইচ্ছে, কিনলাম, একটা দারুণ ফ্ল্যাট কিনেছি। তারপরে মনে হলো যে একটু বাইরে টাইরে যাওয়া গেল, সেগুলো সবই হলো, কিন্তু একটা সময় গিয়ে মনে হবে দূর, আর তো কিছু ইচ্ছে করছে না, কারণ আর তো নতুন কিছু কাউকে দেখছি না, আইফোনের পরে তো আর নতুন কোনো ফোনও বেরোয়নি। তো এই জায়গাটায় ওরা বলছেন যেটা, যে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট, সেটা হয়েছিল 1970-এর দশকে, 70s-এ। তো আমেরিকার ইলিনয় বলে একটা স্টেট আছে, একটা রাজ্য আছে, সেখানকার যে রাজ্য লটারি, মানে আমাদের যেমন রাজ্য লটারি হয়, ওখানে এরকম রাজ্য লটারিতে ওই একটা দশকে যারা প্রাইজ পেয়েছিল, তাদের 50,000 থেকে 10 লক্ষ ডলার যারা পুরস্কার পেয়েছিল, এদের নিয়ে একটা সমীক্ষা করা হয়। এবং তাতে অদ্ভুত জিনিস দেখা গেল, যে তাদের এক্সটেন্সিভ ইন্টারভিউ করে তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাদের যে আনন্দটা হয়েছিল সেটার স্থায়িত্ব ছিল ম্যাক্সিমাম 1 বছর।
1 বছর পরে আবার তারা তাদের নিজের জায়গায় চলে গেছিলো। মানে যে ভীষণ আনন্দ হয়েছিল, আমি এত $10 লক্ষ পেয়েছি, মানে আমাদের হিসেবে হয়তো প্রায় 7-8 কোটি টাকা, সেটা পাওয়ার পরে তারপরে তার কিন্তু মানে সেই আনন্দটা তার কিছুদিন পরে 1 বছরের মধ্যে ফিক হয়ে গেল। 1 বছর পরে দেখা গেল তার আবার যে মনমরা ছিল সে মনমরাই আছে, যার অত আগে কিছু ভালো লাগতো না সেরকমই হয়েছে, খুব খুশির ব্যাপারটা আর নেই। তো আমি এই প্রসঙ্গে আমার পাড়ার একটি ছেলের কথা বলি, সে খুব মানে এটা থেকে শিক্ষণীয় আছে। সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, তার ছিল মাছের দোকান, আমার পাড়াতেই সে মাছ কেটে বিক্রি করতো। এবার ন্যাচারালি 1 কোটি টাকার পরে সে আমাকে বললো যে খুবই খারাপ, খুব মন খারাপ তার। মানে মন খারাপ এই কারণে যে 1 কোটি টাকার পরে সেই গিয়ে আর মাছের দোকানে বসে মাছ কেটে বিক্রি করতে পারছে না, এবং তার কাছে যাবতীয় লোক চলে এসছে, তাদের সাহায্য দরকার, কেউ ধার চাইছে, কেউ বলছে তুই একটু দেখ, তুই তো এত টাকা পেয়েছিস। তাদের থেকে নিস্তার পাওয়ার জন্য সে মাছের দোকানটা বন্ধ করে দিয়েছে। এবার মাছের দোকান বন্ধ করে তার সারাদিন কোনো কাজ নেই, লুকিয়ে বেড়ানোটাই তার একমাত্র কাজ, যাতে লোককে টাকা দিতে না হয়। এবং সে আমাকে বললো, জানেন স্যার, আমার না টাকাটা পাওয়াটাই কাল হয়েছে। তো এইটা হলো এইটা মানে টাকা নিয়ে কথা। তো আমি এবং তাহলে অন্য কী জিনিসটা আমাদের আনন্দ দিতে পারে? ডেফিনেটলি হতে পারে যেটা যে আমরা যেটা বলি সাধারণত, সাফল্য আমাদের খুব একটা আনন্দ দেয়। আমরা যদি কোনো ব্যাপারে সফল হই, আমাদের যদি আমরা যেটাকে বলি সাকসেস, তো সাফল্য যদি হয়, মাথায় রাখতে হবে যে ব্যর্থতাটাও তার সব পেছন পেছন আসবে। মানে সাফল্য যে আনন্দ পাচ্ছে, সে কালকে আবার ব্যর্থতায় তার কিন্তু অবস্থা খারাপ হবে। যার সাফল্যও নেই তার ব্যর্থতাও নেই, যার ফার্স্ট হতে হয় না তার কোনো ঝামেলাই নেই, তাকে কারোর সঙ্গে কম্পেয়ার করতে হয় না। যে একবার ফার্স্ট হয়ে গেল তার কিন্তু ভীষণ মুশকিল, তাকে প্রত্যেকবার ফার্স্ট হতে হবে, তারই প্রেশারটা, তারই স্ট্রেসটা নিতে হবে। বিরাট কোহলি, আপনি ভাবুন, আমাদের একসময় মনে হলো যে ও বোধহয় সচিন তেন্ডুলকরকে ছাড়িয়ে যাবে, তারপরে সে খারাপ খেলা শুরু করলো, ভীষণ খারাপ খেলছে, তাকে তো শুনতে হচ্ছে যে এবারও কোহলি 6, তো আজকে অবশ্য সেঞ্চুরি করেছে, এটা ঘটনা। কিন্তু সেই সেঞ্চুরি করে আবার যদি পরপর 3টে খেলায় 0 পায়, তাহলে তাকে প্রতিনিয়ত কিন্তু এই যে সাফল্যটা যে নিরলস আনন্দ দেবে। পিভি সিন্ধু জানেন আপনারা, ও যে প্রথমবার যখন উনি ওই মানে সিলভার মেডেলটা পেলেন, তারপরে তার ক্রমাগত ব্যর্থতা তাকে একটা অলমোস্ট ডিপ্রেশনের জায়গায় নিয়ে গেছিলো। তো এটাও ব্যাপার, মানে আমার সাফল্য মানেই আমি একটা নিরবচ্ছিন্ন আনন্দের মধ্যে থাকবো, সেটা কিন্তু বলা যাবে না। তো এই জিনিসগুলো, তাহলে ভালো থাকতে আমরা কী চাই, আমাদের কী দরকার, এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা। তো সেইটা নিয়ে ওরা বললেন যে আমাদের ডেফিনেটলি টাকা পয়সা আমাদের ভালো রাখে টু সার্টেন এক্সটেন্ট। নিরাপত্তাটা খুব জরুরি একটা জায়গা। নিরাপত্তা মানে আমরা যদি আমাদের একটা নিজের বাড়ি থাকে, একটা ফ্ল্যাট থাকে, যদি একটার পরে আরেকটা ফ্ল্যাটও হয়ে যায়, মানে মাঝে মাঝে যেখানে উইকেন্ডে যাব, অসুবিধা হলে, ঝামেলা হলে ভাড়াও দিতে পারবো। নিরাপত্তা কেমন, এটা আমাদের একটা খুব জরুরি জায়গা। পড়াশুনো বা প্রশিক্ষণের সুযোগ, এটা ডেফিনেটলি আমাদের ভালো রাখে। কাজের সুযোগটা, যেটা কাজ আমাদের দিনানন্দর হওয়ার একটা বড় কারণ এখন কাজের অভাব, তো কাজের সুযোগ পাওয়াটা ডেফিনেটলি আমাদের, আর মনের মতো কাজ, ঠিকঠাক কাজ। মানে আমি পাশ করে শেষ পর্যন্ত আমার কল সেন্টার আর কিছু নেই, বা ডেলিভারির কাজ ছাড়া আমি আর কিছু করতে পারবো না, এইটা নয়। মানে ঠিক কাজ পাওয়া, তো সেইটা আবার ঠিক কাজকে সেটা আমরা নিজেরাই সব একটা প্ল্যান করে রাখি। মানে অনেকেই মনে করেন যে আমার ওই ধরুন ওই বাড়িতে গিয়ে আমি একটা অ্যামাজনের ডেলিভারি করছি, তাতে আমার যে রোজগার সেটা ডেফিনেটলি 20,000 টাকা মাসে, তার থেকে আমার 6,000 টাকার একটা অফিসের পেছনে বসে কাজ করাটা অনেক বেশি সম্মানের। সেটা একজনের কাছে এক রকম, যার কাছে যেমন কাজ পছন্দের সেই কাজটা পেলেও ভালো লাগে আমাদের, কাজ করার সুযোগ পেলে। কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে আরও কতগুলো জিনিস আমাদের পাওয়া গেল, যেগুলো থাকলে আমরা ভালো থাকি। তার মধ্যে একটা ডেফিনেটলি ভালো অভ্যেস। এটা আমাদের নতুন করে বলার নেই, যারা অনেকেই ভালো অভ্যেস বলতে আমি অনেক কিছু বুঝি। আমি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠাটাও বুঝতে পারি, রেগুলার ব্যায়াম করা কিংবা হাঁটতে যাওয়াটাও বুঝতে পারি, ঘরের অনেকগুলো কাজ করাও বুঝতে পারি। মানে আমি যেগুলো দৈনন্দিন কাজ, একটা সিস্টেমের মধ্যে থাকাটা, কোনো নেশা না করাটাও বুঝতে পারি। এগুলো যে ভালো অভ্যেস মানুষকে ভালো রাখে, এতে কোনো সন্দেহ নেই। তেমনি যেটা বলা হয়েছে, যেগুলো নিয়ে বলছেন সবাই, যে যারা একটু অহংকারী কম, যাদের ইগো কম, তারা ভালো থাকেন, যাদের মধ্যে একটু বিনয় বোধ রয়েছে, যারা সহজেই লোককে সরি বলতে পারেন, যারা সহজেই লোকের সঙ্গে গিয়ে গায়ে হাত রেখে বলতে পারেন কিছু মনে করো না, তারা ভালো থাকেন। যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে তারা খুব ভালো থাকেন। এই কৃতজ্ঞতা বোধ মানে আমি কারো কাছ থেকে উপকার পেয়েছি, আমি সেটা কখনো ভুলবো না, আমাকে তাকে কখনো না কখনো সেটা প্রকাশ করতে হবে, বারে করতে পারলে, ইনফ্যাক্ট রোজ বলতে পারলে ভালো। তো সেইটাই কৃতজ্ঞতা বোধটা, এগুলো কিন্তু সেই বুদ্ধদেবেরও কথা।
গৌতম বুদ্ধ কিন্তু এইসব কথাই বলেছিলেন যখন তিনি আনন্দের কথা বলেন, ভালো থাকার কথা বলেন। তার সঙ্গে সেটা হচ্ছে যে অন্যকে সাহায্য করা, তাদের আমরা যেটা বলি সমমর্মিতা, এমপ্যাথি, দয়া দাক্ষিণ্য, এইগুলো একটু ত্যাগ স্বীকার করা, অন্যের জন্য একটু ত্যাগ স্বীকার করা, এইগুলো মানুষকে ভালো রাখে। ক্ষমা করতে পারাটা একটা খুব বড় গুণ। আসলে এগুলো সব এক একটা গুণ, যেগুলোকে ভার্চুও বলা হয়, সেগুলো আয়ত্ত করতে পারলে ভালো থাকা যায়। এটা বহু বছর ধরে আমাদের এই গৌতম বুদ্ধের মতো মানুষরা বলে গেছেন, আর আমাদের এখন যারা গবেষণা করছেন, যারা মনোবিদ, তারাও বলছেন একই কথা। এবং তার সঙ্গে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা দিতে পারলে এবং পেলে ভালো লাগে, মানে সেটাও কিন্তু আমাদের ভালো রাখে। ভালোবাসাটা নিয়ে খুব কনফিউশন আছে, মানে ভালোবাসার ডেফিনিশনটা কী। তো সেইটা আমাদের একজন মনোবিদ, তার নাম এরিক ফ্রম, তিনি একটা ডেফিনিশন দিয়েছেন, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা আপনারা মানুন বা না মানুন, সেটাকে আমরা মনে করি একটা খুব স্ট্যান্ডার্ড ডেফিনিশন ভালোবাসার। সেটা হচ্ছে অন্য একজনের জন্য, তার উন্নতির জন্য, তার ভালো থাকার জন্য কিছু করতে পারাটা, এইটা হচ্ছে ভালোবাসাটা আসলে দেওয়ার জিনিস। তো এই ব্যাপারটা আমি বললাম কারণ পরে এই প্রসঙ্গে আমি আসব। আর তার সঙ্গে আরও কতগুলো গুণ যদি থাকে আমাদের মধ্যে, যেমন আমরা বলি কোনো ধাক্কা সামলে ওঠার ক্ষমতা। আমার একটা ভীষণ রকম আঘাত পেলাম, সেটা মানসিক হতে পারে, সেটা একটা সামাজিক আঘাত হতে পারে। সেই আঘাতগুলো থেকে বেরিয়ে আসার আমার একটা সাংঘাতিক ক্ষতি হতে পারে। আমাদের সত্যি সত্যি খুব কাছের একজন মানুষ পড়ে গেলে, বা ধরুন যার উপর আমি খুব মেন্টালি ডিপেন্ড, যাকে ভীষণ ভালোবাসি, সেই মানুষটা চলে গেলে আমাদের আমরা জানি একটা শোকের সময় আসে। কেউ শোকটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন, কারো হয়তো বছরের পর বছর লেগে যায় সেই শোক থেকে বেরোতে। তো যিনি আগে তাড়াতাড়ি পারেন, আমরা বলি তাদের রেজিলিয়েন্সটা বেশি, তাদের এই যে মানে যেটাকে বলা হয় যে তারা একটা ধাক্কা সামলানোর ক্ষমতা, তারা তাড়াতাড়ি নর্মালসিতে ফিরতে পারেন, এটাও একটা খুব বড় গুণ। তার সঙ্গে অ্যাকসেপ্টেন্স, এই যে আমি মেনে নেওয়া, এই যে মানলাম বা আমি নিলাম, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আমরা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা থাকে না বলে আমাদের বড় অশান্তি, বড় ঝামেলা। তো মেনে নিতে পারলে কিন্তু ভালো থাকা যায়। তো এই অবধি ব্যাপারটা ঠিক ছিল, আমরা এইভাবেই ব্যাপারটা ভাবতাম যে এই জিনিসগুলো তো সবাইকে বলা গেল, কিন্তু প্রশ্ন সেই শেষে গিয়ে হলো যে কোনটা সবচেয়ে জরুরি, ভালো থাকতে গেলে কোনটা সবচেয়ে জরুরি, টাকা পয়সা নাকি সাফল্য নাকি সমমর্মিতা। তো এইটা একটা প্রশ্ন, এইটা আমাদের মাথায় ঘুরেছে। এবং সেইটা করতে গিয়ে আমি একেবারেই সম্প্রতি, আমরা সবসময় তো জানি বয়স বাড়ার একটা সুবিধা হচ্ছে যে নতুন নতুন জিনিস জানা যায়, মানে আমি যদি আরও 5 বছর বাড়ি তাহলে আরেকটু অনেকটা কিছু জানতে পারবো। তো এরকম মাত্র 10-15 দিন আগে আমি একটা বইয়ের সন্ধান পাই। সেই বইটার সন্ধান পেলাম, আমাকে সুদূর সুইডেন থেকে একটি মেয়ে আমায় বললো এই বইটা, এটাও মানে একটা বই বেরিয়েছে, পড়েছেন নাকি? আমি পড়িনি। আমি সেটা সম্পর্কে একটু খোঁজ করতে চেষ্টা করলাম, তারপরে দেখলাম ওটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, দামও খুব কম, 23 সালে বেরিয়েছে, একেবারে গত বছরে বেরিয়েছে। তো এটা খুব আমি কিন্তু জানতাম না, আমি অনেক বছর ধরে এইসব নিয়ে, ন্যাচারালি আমি একজন মনোবিদ, আমি আমার হ্যাপিনেস নিয়ে ভাবতে, কথা বলতে, লিখতে ভালো লাগে। আমি এই বইটার সন্ধান পাইনি, বইটা তো নতুন বেরিয়েছে, কিন্তু আমি একটা কাজের সন্ধান পাইনি যে কোনটা সবচেয়ে দরকার ভালো থাকতে গেলে, সেইটাকে নির্দেশ করবে। তো এই বইটার নাম হচ্ছে দ্য গুড লাইফ, ভালো জীবন। আর তারপরে বলছে হাউ টু লিভ ইট, একটা ভালো জীবন কি সেটা তিনি বলেছেন, এবং সেটা কিভাবে যাপন করতে হবে। তো এইটা কিন্তু এই বইটার বৈশিষ্ট্য কোথায়? এরকম গুড লাইফ আপনারা যদি দেখেন, অসংখ্য বই আছে ভালো থাকা নিয়ে, হ্যাপিনেস, কি টু হ্যাপিনেস, ভালো থাকার সেরা উপায়, তারপরে সাবজেক্টিভ ওয়েলবিং, এসব অনেক কথাটা, অনেক বই বাজারে আছে। আপনি বলে সব থেকে বেস্ট সেলার এইগুলোই, লোকে আনন্দ পাক না পাক, কিন্তু আনন্দর বই মানে কী করে পাওয়া যাবে সেগুলো পড়তে লোকে পছন্দ করে, হয়তো পুরো পড়েও না, কিন্তু মানে এগুলো কিন্তু খুব কাটতি আর কি এই ধরনের টিপসগুলোর। তো এই বইটার বৈশিষ্ট্য কোথায়? কারণ এই বইটা জাস্ট একজন একটা লোকের লেখা বই নয়। এই বইটা হচ্ছে, আমি জানতামই না যে আজ থেকে অনেক বছর আগে 1938 সালে একটা স্টাডি শুরু হয়, মানে একটা গবেষণা বলতে পারেন। সেই গবেষণাটা শুরু হয় হার্ভার্ড স্কুল, হার্ভার্ড ইউনিভার্সিটির পাশেই, হার্ভার্ড যেটা স্কুল নয়, হার্ভার্ড কলেজ, সেইখানে একটা গবেষণা শুরু হয়েছিল আজ থেকে 1938 সালে। তার মানে এটা বোস্টন শহরে, যেখানে হার্ভার্ড কলেজ, সেইখানে সেই সময়কার কিছু লোক, তারা মূলত তারা ডাক্তার, তারা একটা স্টাডি করতে শুরু করেন।
সেই স্টাডিটা কারণটা ব্যাপারটা হচ্ছে 1938টা খুব ইন্টারেস্টিং সময়, যখন আমেরিকায় সাংঘাতিক মন্দা চলছে এবং সেই সময় যুদ্ধের দামামা বাজছে। আচ্ছা, তাহলে আমি ছোট করতে হবে বলে দিয়েছে, আমি একটা ছোট করে ফেলি। তো এই হার্ভার্ড স্কুলে ওরা যেটা করেছে, সেখানে ওরা অনেকগুলো বাচ্চাকে, মানে যারা সেকেন্ড ইয়ারে পড়ে, একদম তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, সেরকম 268, আর ওই শহরে, বোস্টন শহরে সাধারণ স্বাভাবিক ছেলে মেয়ে, তাদের মধ্যে 14 বছর থেকে 20 বছরের মধ্যে, তাদের কেউ ইটভাটায় কাজ করতো, কেউ কারখানায় কাজ করতো, কেউ পড়াশুনো। কিন্তু এইদের কাজ করার কারণ হচ্ছে এরা প্রত্যেকে না কেউ বকে যায়নি, মানে যারা কলেজে পড়তো তারা তো একটা স্বপ্ন নিয়ে পড়তো বড় হবে, আর বাকি যে বোস্টন শহরের ছেলে মেয়েগুলো তখন ডেলিনকুয়েন্সি সাংঘাতিক, মানে চারিদিকে অপরাধী যা হয় একটা ডিপ্রেশনের সময়, এই ছেলেগুলো যাদের নেওয়া হয়েছিল তারা কোনো অপরাধের সঙ্গে কখনো যুক্ত হয়নি। এইরকম 724 জনকে নিয়ে একটা স্টাডি শুরু হয়, খুব ইন্টারেস্টিং। এবং সেই স্টাডিটা আমি শুনে অবাক হলাম যে এখনও চলছে। তা এখনও তাদের তো প্রায় অর্ধেক লোকই মারা গেছে। ব্যাপারটা যেটা হলো যে এই মানুষগুলোকে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লঙ্গিচুডিনাল স্টাডি, মানে দীর্ঘদিন যাবৎ স্টাডি এরকম হয়নি। 86 বছর ধরে একটা সমীক্ষা গবেষণা চলছে, একটা 4টে প্রজন্মের লোক অলরেডি তারা এই গবেষণার সঙ্গে যুক্ত হয়েছে, শয়ে শয়ে। এবং সেটাতে তারা যেটা করেছে, এই মানুষগুলো যারা ওই সময় ছিলেন তখন তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দেখা, তারপরে তার 5 বছর পরে, তার 10 বছর পরে, তার 15 বছর পরে, এই করতে করতে তার মৃত্যু অবধি তাকে নিয়মিতভাবে তার খবর নেওয়া হয়েছে, তাকে তার বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়েছে, করে ওরা এই সমস্ত মানুষের কাছ থেকে জানতে চেষ্টা করেছেন যে কোনটা তাদের ভালো থাকার সব থেকে বড় কারণ। এত বড় স্টাডি, এবং স্টাডিটা এখনও চলছে। এই স্টাডিরই দুজন যারা, তাদের একজনের নাম হচ্ছে, আমি নামটা বলে দিচ্ছি এই কারণে যে যেহেতু এই দুজনের কৃতিত্ব, তারা দুজনেই এই স্টাডিটার সঙ্গে যুক্ত। একজন রবার্ট ওয়াল্ডিঙ্গার আর একজন মার্ক শুলস, একজন মনোবিদ, একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই দুজনে মিলে এই বইটা বার করেছেন। 22 সাল পর্যন্ত, 2022, গত 2 বছর আগে পর্যন্ত যা ডেটা পাওয়া গেছে সেগুলোর উপর বেস করে ওরা বলছেন যেটা, যে ওরা এখন বুঝতে পারছেন এতগুলো লোককে, এই যে 724 জন, এবং তাদেরও পরবর্তীকালে তাদের স্ত্রী, তাদের স্বামী, তাদের ছেলেপুলে, মানে প্রচুর 3টে প্রজন্মকে তারা স্টাডি করেছেন, করে তারা একটা নির্দিষ্ট কনক্লুশনে এসছেন। সেই কনক্লুশনটা হচ্ছে, মানে তারা তাদের কাছ থেকে দেখেছেন যে যারা খুব পরিবার, বন্ধু, কমিউনিটির সঙ্গে জড়ে থাকে তারা সবচেয়ে ভালো থেকেছেন। মানে যাদের টাকা অনেক হয়েছে, যারা অনেক প্রতিপত্তি হয়েছে, যারা অনেক সম্মান পেয়েছেন, ডাক্তার হয়েছেন, কি ইটভাটায় কাজ করেছেন, সেটা বড় কথা নয়। যারা কমিউনিটির সঙ্গে, যারা পরিবারের সঙ্গে জড়িয়ে থেকেছেন বেশি, তারা সব থেকে বেশি সুখী থেকেছেন। এবং খুব ইন্টারেস্টিং যেটা, এটার একটা মানে একটা সায়েন্টিফিক জোরও আছে, এই যে সামাজিক যারা, তারা সবচেয়ে ভালো থাকে, যারা লোকের সঙ্গে জুড়ে থাকে তারা সবচেয়ে ভালো থাকে। এটা আপনারা দেখুন, আমাদের কিন্তু এখানে এরকম একটা কোডিং রয়েছে। প্রাগৈতিহাসিক যুগে ভাবুন, যখন আমাদের মানুষের থেকে দুর্বল কোনো প্রাণী নেই, তারা ছুটতেও পারে না, তাদের গায়েও জোর কম, তাদের অল্প আয়ু, সবসময় ভয়ে ভয়েই পালাতে হয়, তাদের কাটতে হয়, তারা টিকে গেছিল, সারভাইভ করেছিল শুধুমাত্র তারা সোশ্যাল ছিল বলে, একসঙ্গে জুড়ে ছিল বলে। এই জুড়ে থাকার জায়গাটাকে তারা জোর দিয়েছেন। তারা বলেছেন যে এইটাই আসল জায়গা, আমরা এই মোক্ষম জায়গাটাকে ধরতে পেরেছি। যদি ভালো থাকতে হয় তাহলে অন্য যা কিছু আছে সেগুলো না থাকলেও চলবে, আমার পাশে লোককে থাকতে হবে, আমাকে লোকের সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং জুড়ে থাকতে না পারলে আমি খারাপ থাকবো। এইটা ওরা বারবার বলছেন। এবং খুব ইন্টারেস্টিং, ওরা দেখেছেন যে 50 বছর বয়সে যে মানুষটা তার স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, তার ছেলে মেয়ের সঙ্গে, তার কমিউনিটি, তার গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে, তিনি 80 বছরে গিয়ে অন্য সকলের থেকে অনেক বেশি ভালো থাকছেন। তাদের মানে আমরা যেটাকে বলি লংজিভিটি, লাইফ এক্সপেক্টেন্সি, এগুলো অনেক বেশি, তারা অনেক সুস্থ থাকছে। এবং তাদের শেষ বয়সে যারা একদম 92-তে মারা যাচ্ছেন, তার আগেও যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমার কি মনে হয় সারা জীবনে কোনটা তোমাকে সবচেয়ে ভালো রেখেছিল, তিনি বলছেন আমার সংসার, আমার পরিবার। তো এইটাই ওরা, আমি আর যেহেতু খুব ডিটেলসে যাচ্ছি না, সত্যি সত্যি বলতে গেলে এত সময় লেগে যায়। আমাদের এই যে আজকে না খুব ভয়ের জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এক দল ছেলে মেয়ে, আমরা আজকে অনেক আলোচনা করলাম, কিন্তু সত্যি একটা দল ছেলে মেয়ের সংখ্যা সাংঘাতিক বাড়ছে। এদের স্পেনে বলা হয় নি, মানে নাইদার স্টাডি নর ওয়ার্ক।
আমাদের মানে সাহেব সুবোধের দেশে বিলেতে বা অন্য জায়গায় যারা, তারা বলে নিট, NEE নিট, মানে নাইদার ইন এডুকেশন নর ইন এমপ্লয়মেন্ট নর ইন ট্রেনিং। এবং জাপানে এদের বলে হিকিকো মোরি, মানে এরা সবসময় ভেতরের দিকে, এরা বাইরের সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, কারোর সঙ্গে মেলামেশা করে না, এরা ইন্টারনেটে ভীষণভাবে মগ্ন, ইন্টারনেট গেমিংয়ে, এবং এদের কিচ্ছু এসে যায় না কালকে যদি তার পার্টনারটা চেঞ্জ হয়ে আরেকজনকে এসে, কারণ সবই ভার্চুয়াল। এবং এই মানুষগুলো ক্রমশ সমাজ থেকে অ্যালিয়েনেটেড হচ্ছে। এইটা খুব ভয়ের জায়গা। বারবার যেটা বলছেন যে এরা এটা প্রমাণ করেছেন, এই এত বড় কাজটার জিসটা যেটা, যে আপনি যদি জুড়ে না থাকেন তাহলে আপনি ভালো থাকবেন না, ভালো থাকতে গেলে জুড়ে থাকতে হবে। এবং জুড়ে থাকতে গেলে যেটা করতে হবে, এবং ভালো, আমি যেটা বলেছিলাম ভালোবাসার কথা, ভালোবাসতে হবে। ভালোবাসা তো দেওয়ার জিনিস, কোনটা কি দেবেন আপনি, ভালোবাসা কিভাবে দেবেন? ওরা স্পেসিফিক্যালি বলছেন সময়। আমাদের জীবনে সবথেকে মূল্যবান জিনিসটা হচ্ছে সময়। এই সময়টাকে আপনি দিন। আমরা সময়টাই দিই না। আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে সময় দিন। আমরা অনেক বয়সে গিয়ে ফিল করি যখন যাকে যে সময়টা দেওয়ার ছিল সেটা দিইনি, মানে আমরা ভালোবাসিনি। আর ভালোবাসাটাই কিন্তু সার্ভাইভালের সবথেকে বড়, সবথেকে মজবুত হাতিয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।